সুটকুট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চোখ ললাট ছুঁয়ে গেল। এমন চমৎকার ছেলেই তো ওর চাই। আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলে এই পানসে জীবন ঝলমলে হবে। মিথিলা দোরগোড়াতে প্রার্থনা শুরু করলো, ওকে যেন ছেলের পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকলো। আবার গালে ব্লাশন ছড়ালো, আরেকটু লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখলো অবঢৌকনে ঢাকা নিজের জৌলস। না, সুন্দরী তো লাগছে তাকে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা আজ চেহারায় ঢেলেছে সে। ছেলের মনের ধরতে বাধ্য। ও তো আর সাধারণ মেয়ে নয়। অসাধারণ বলেই তো নাহিদটা পেছনে ছাড়ে না। শত খ্যাচখ্যাচানির পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণে চেয়ে আপ্লুত হাসল নিজের প্রতি মোহিতায়। ঠিক সেইক্ষণে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়ালো। আয়নার ভেতর থেকেই ওর ওপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখল। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখ বিবর খুব নগণ্য লাগলো মিথিলার কাছে। মনে হলো পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর আর নির্মল। রাগ হলো ওর ওপর। দাউ দাউ করে হিংসের খড়কুটোতে বহি জ্বলল সবেগে। হিসেব মতো পুষ্পিতা ওদের আশ্রিতা। ওদের বাসায় ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইল ওর দিকে। কণ্ঠে তেজ দেখিয়ে বলল, কি চাই এখানে তোর? মণি মণি বলল, তোমার কিছু লাগবে কি না দেখে যেতে। মণি মাই ফুট। আমি ডেকেছি তোকে? ডেকেছি? পুষ্পিতা মাথা নোয়ালো, ডানে বামে নাড়ল, বোঝালো না। তাহলে বেহায়ের মতো এলি কেন? সরে দাঁড়া আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল ও। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনের মধ্যে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল, তুমি ছোট আপুর সাথে এমন করছো কেন? হেল্পই তো করতে এসেছে তোমাকে। মিথিলা চোখ গরম করে তাকায়, ধমক দিয়ে বলে, তুই চুপ কর। বেঞ্চি কাটল রাহাত। মিথিলার এই খচ্চরে স্বভাবটা দুর্দান্ত অপছন্দের ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন। ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমোয়। তাহলে দুইজন দুই মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত, ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে আসে। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না, শুধু সাজে, ঘুরে বেড়ায় আর সারাদিন ফোন টিপাটিপি। ওকে একটু আদর করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিকে চেয়ে রইল। কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোট আপু, তুমি আমার কাছে এসো। আমি কতগুলো এনিমি মেরেছি, তোমাকে দেখায় আসো। পুষ্পিতা ঠোঁটে হাসি টানল। এগুলো ওর দিকে। বিছানায় বসতে যাবে, মিথিলা হুঁশিয়ারি দিল, এই ওখানে বসবে না একদম, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা এলিয়ে মেঝেতে বসে। বিষয়টায় ছোট রাহাতের মাথা গরম হয়ে যায়। অসন্তোষ নিয়ে চেয়ে রয়ে নিজের বোনের দিকে। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুইটা। একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড়সড়, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না। মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট আগ্রাহ্য করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আঁখিতে পুষ্পিতাকে দেখল। ইস, ওর যদি ক্ষমতা থাকতো, একটা বিরাট খাট বানিয়ে দিত। ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালঙ্কে ঘুমায়, অমন। ওর ছোট আপু তো রাজকন্যার মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন ঠিক তখনই।
মেয়েকে শোধালেন, হলো রে তোর, চল এবার। মিথিলা ঘুরে চাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো হয়ে গেল, চলো। নিজেকে আরেকবার দেখে নিল আয়নায়। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়ল সে। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনের মধ্যে। যুদ্ধ চলছে অহর্নিশ, গোলাগুলির যান্ত্রিক শব্দে কামরা আলোড়িত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার, চোখে মুখে জিততে চাওয়ার ঝলক। পুষ্পিতা সেই দিক চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ হচ্ছে এই ছেলেটা। বসার ঘর থেকে হইচই আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতগুলো আমোদে কণ্ঠ। ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতেই ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতার জানতে ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে। অথচ চুপ করে বসে রইল। যাওয়া বা দেখার ওই অধিকারটুকু তার নেই। খোরশেদুলের তখনকার বলা প্রতিটি কথা সে শুনেছে। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বেঁধেছে তার গায়ে। এফোর ওপর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা ঢোক গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কান্নাদের। সে অনাথ, তার বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে তাও সে জানে না। এটা কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্তক আনেন ওকে। মায়ের মতো সবটুকু আদর সে দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন। কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সেই ছোট্ট থেকে লোকটার বিষবাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না। ইচ্ছে হয় একটু ভালো থাকতে, চায় না ওকে নিয়ে ছোটবেলা হতে দেখা মনির সংসারে এসব অশান্তি। চলে যেতে চায় দূরে, অনেক দূরে। কিন্তু কোথায় যাবে? যাওয়ার মতো তো জায়গা নেই। এই ভূমণ্ডলের একটি পতিতবিন্দুর মতো ও একা। ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পেছনের দেয়ালে ঠেসে দেয়, চোখ বুজে ক্লান্ত ভঙ্গিতে। কার্নিশ বেয়ে তরতর করে জল নামে 2 ফোঁটা। আচমকা একটি কোমল হাত গা ছুঁয়ে দিল তার। তাকালো পুষ্পিতা। রাহাত জল মুছিয়ে বলল, কেঁদো না আপু। আপুর কথায় কষ্ট পেয়েছো তুমি, তাই না? ও তো ওরকমই, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোটপু। আদুরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসল পুষ্পিতা। রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদব না, খুশি তো এবার? রাহাত সানন্দে মাথা ঝাঁকাল, কোকড়া চুল নড়ে চড়ে উঠল সজোরে। তারপর বলল, একটু ওইদিকে যাই, দেখে আসি কি হচ্ছে। পুষ্পিতা বলল, আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল ঠিক ওখানেই। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশ মস্তিষ্কে 18 বছরের জীবনের হিসেব নিকেশ তার মস্তিষ্কে ব্যস্ত। মৃত মায়ের জন্য ভেতরটা হু হু করে কাঁদে সব সময়। ক্ষোভ জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এই ঘরে। পুষ্পিতা এক পলক ওনাকে দেখেই তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তার ন্যায় হুকুম ছুড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যতীত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুক রেখেই বেরিয়ে গেল। পলাশ হা করে চেয়ে রইল সেই দিক। অক্ষি কোঠরের পরতে পরতে মূরতা। বিড়বিড় করল, হোয়াট এ বিউটি। তার ধ্যান ভাঙল মিথিলার গদগদ কণ্ঠে, বসুন না, দাঁড়িয়ে কেন? গলা খাকাটি দিল পলাশ। জিভে ঠোঁট বিছিয়ে ফের পুষ্পিতার প্রস্থানের পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্টে পৃষ্ঠে ধরেছে অন্যরকম চাওয়া। অমন তাকিয়েই প্রশ্ন করল, মেয়েটিকে?
পলাশের চোখ মুখ আর চাহনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁত কপাটি পিষল, তারপর শান্ত হয়ে ভাবল, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেইড সার্ভেন্ট। এতিম তো, যাওয়ার কোথাও জায়গা নেই, তাই এখানেই থাকে। সব কাজ করে দেয় আমাদের বাড়ির। পুষ্পিতার কদম স্থিত হলো অমনি। কথাগুলো শুনে থমকে দাঁড়ালো এক পলক। পরপর দীর্ঘশ্বাস আর তমিশ্রার ঢাকনায় ঢেকে ফেলল সমস্ত অপমান। কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না। তা সে যত সুন্দরী হোক না কেন, স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হলো, চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়াগুলো, বসলো বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে। পাশে বসলো, উদ্যোগে কথাবার্তা শুরু করলো। পলাশ হা হু করে তার কথার উত্তর দিল। স্ফূর্ত কণ্ঠে শীষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিক। অধীর পায়ে নামছে তীব্র, চেহারায় নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি, বা হাতের কবজিতে রূপার চকচকে পুরো ব্রেসলেট ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখেই মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়েই আসছে। কিন্তু রাগ হলো ওর বাউন্ডেলে বেশভূষায়। যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে একমাত্র ছেলে কি শ্রী, তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ। সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ হয়ে যায়। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানল। প্রমোদ গলায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখটা এইটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতলামি স্বয়ং ও ভুললেও উনি ভোলেননি। এ নিয়ে এখন আবার কি অশান্তি শুরু হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র হাসল, নিজের মতো খাবার তুলল তার প্লেটে। টেবিলের ওপর ফোন রেখে ভিডিও ছাড়ল। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে? তীব্র ফোনের দিকে চেয়েই জবাব দিল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। তৎক্ষণই খাওয়া থামালো তীব্র। চাইল বাবার দিকে। ঘোলা চোখ তপ্তরূপে শুধালো, কে দিয়েছে বিচার? কেন? শুনে কি করবে? মারবে ওদের? তীব্র একপেশে হাসে। তীব্র রাজা তালুকদারের নামে বিচার দেয়? এত বড় বুকের পাটা যার, তাকে দেখব না আমি? জামশেদ স্ফুল্লিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন। তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে? আমার কি টাকার অভাব যে তুমি দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এ নিয়ে কতবার পেপারে নিউজ ছাপানো হয়েছিল জানো? কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগে আমাকে বাতিল করতে হয়েছে। হিসেব আছে তোমার? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র বনিতাহীন জানালো, আনন্দ। জামশেদ থমকালেন, নিশ্চিত হতে শুধালেন, কি? তীব্র চাইল সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার কাছে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট মাই ড্যাড। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা তারা দেয়, এর চাইতে অধিক সম্মান কিন্তু আমি তাদের কাছ থেকে পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য মনে চেয়ে রইলেন ছেলের দিকে।
তীব্রর চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখ বিবর, চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাঁধে না এসব কথা বলতে? বিন্দুমাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীনভাবে বলল, না। আর আপনার এই এক কথা একবার থামান তো। নতুন কিছু থাকলে বলুন, আম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে ঘুষি বসালেন টেবিলের উপর। নড়ে উঠল থালা বাসন, গ্লাসে ঢালা জল ছিটকে পড়ল দুই দিকে। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র। তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি আমি, তুমি জানো? জানো না, জানলে এমন করতে না। গ্র্যাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছ। ঘোরো, কিছু তো বলিনি, তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসবেই। আর কত এভাবে? মান ইজ্জত অনেক শেষ করেছ, থামো এখন। ছেলে বলে কিছু বলছি না মানে এই নয় যে বলবই না কিছু। সাফ সাফ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও এই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ড সহ্য করব না। তীব্রর কিচ্ছু যায় আসে না, এমন ভঙ্গিতে হাসলো যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন? আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন, তীব্র, ব্ল্যাকমেল করছো নাকি তুমি আমাকে? তীব্র তাকালো এবং কণ্ঠ অপরিবর্তিত রেখে বলল, না, বোঝাচ্ছি বিষয়টা। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না, আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি ড্যাট। লুৎফা বেগম দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। স্বামী এবং সন্তানের দ্বন্দ্বে হাসফাস করছেন নীরবে। কাকে থামাবেন তিনি? কি বলবেন? কিছুই জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনো দিনও। তীব্রর কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন। উত্তর খুঁজে পেলেন না, শুধু পৌরগতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব দিতে না পারার ব্যর্থতায় রূঢ়তা ছুটল রন্ধ্রে, আক্রোশে। খাবার শুদ্ধ থালাটা ছুলে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা। তীব্র একবার সেই দিক দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হন হন পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকে আর একটিবারও ফিরে দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা শীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এমন করিস বলতো? তোর বাবা তো রাগ করে না খেয়ে চলে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই তো যেও শান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই, যেখানে সেখানে চুপ থাকাটাই ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো, আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিকে হতাশ চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হা হুতাশ ব্যতীত কিচ্ছুটি মিলল না তার। করিম শাহের ছোটোখাটো চায়ের দোকান। কাল যেখানে বসেছিলেন খুরশেদুল, দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্র তার দলবল সমেত সকালের চাটা এখানেই খায়। দুই বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিরা লেফটে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্রর লাল জিপটা। গান গাইছে সবাই, ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় দুলছে। কাঠের উপর বাইকের উপর হাত দিয়ে ঢোল বাজিয়ে সুর তুলছে তারা। গলায় স্ফূর্ত আওয়াজ, আরে আরে ম্যায় তো গায়া রে দিল গায়া রে। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের ওপর রাখা অন্য পাটা। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে অর্ধপোড়া সিগারেট। করিম শাহ বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বিট্টু ভাই, চা দিব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো, চা দেও সবাই রে। সেই সময় প্রচণ্ড গতিতে একটা
বাইক পাশ কাটালো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনে দিয়ে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইল সবাই। তীব্র ভূ গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করলো আগন্তুককে দেখতে। শাফিনের দিক চেয়ে বলল, কে ছিল রে? সে মাথা নাড়ালো। চিনি না, দাঁড়া দেখছি। শাফিন মুহূর্তেই তার বাইকটা ছোটালো, সাথে চলল আরও কয়েকজন। তীব্রর হাতে তকতকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেয় না, শুধুমাত্র তীব্রের জন্য বরাদ্দ তা। উষ্ণ চায়ে পোড়া খাওয়া ঠোঁট বেজানোর মধ্যেই লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখ মুখ। কি করেছেন বুঝতে পারছেন না? এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। শাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। ওকে সিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো তারা। বলল, এই দেখ, এই বেটা। তীব্র ঘাড় ফেরালো, দেখলো একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মামা, কই যাচ্ছিলে তো সেজেগুজে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধার না। 8-10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো আর একেবারেই নেই। নরম গলায় জানালো, ও অফিসে। খুব তাড়া ছিল বুঝি? জি, মানে দেরি হয়ে গেছিল। মুশফিক ব্রু উঁচায়। এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুর বাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই সমস্বরে টেনে টেনে বলল, ও নতুন জামাই। মিরাজ ভদ্রলোকের চিবুক ডানে বামে ঘুরিয়ে বলল, ওলে ওলে, আমাদের পাড়ার নতুন জামাই। তার জামাই বিট্টু মাস্তানকে চিনো না? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। ওষুধ আলো নাম শুনেছে। দেখো তো? আচ্ছা দেখাচ্ছি, এই দেখো। তীব্রর দিকে আঙ্গুল তাক করলো মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। শাফিন বলল, দেখেছিস? জি স্যার। সালাম দেবে কে? তোর বাপ। লোকটি তৎপর ভয়ে ভয়ে আওড়ালেন, আসসালামু আলাইকুম। মিরাজ তুষ্ট গলায় বললেন, গুড। উনি ছোট কণ্ঠে শোধালেন, আমি যাব এখন? মুশফিক চোখ পাকায়, যেতে বলেছি তোকে? জি না। শাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুললে হাঁটে না, উঠতে বসতে সালাম ঠোকে। আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস, এটা অন্যায় হয়ে গেল না? লোকটিকে চুপ দেখে ধমকে উঠল, হলো না অন্যায়? তিনি শশব্যস্ত আওড়ালেন, জি জি, হয়েছে হয়েছে। তখনই মিরাজ বলল, অন্যায় যখন করেছো ভাইয়া, একটা শাস্তি পেতে হবে না তোমাকে তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল লোকটার। ধরে নিলেন এতগুলো ছেলের উদুম কেলানি খাবেন এবার নিশ্চিত। মনে মনে সিদ্ধান্তও নিয়ে ফেলেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক শুধরে দিয়ে বলল, আহ, শাস্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি আপ্যায়ন করব বলতো? সবাই একসাথে চেঁচালো, আপ্যায়ন? তারপর তীব্র দিক চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেঙে দেই। লোকটার ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইক কেনা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেয়া উপহার। ভেঙে দিলে কষ্টে নিজেই ভেঙে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। গা ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখল লোকটিকে। বিলাতির নয়নজোড়ার অতুষ্ণ চাহনি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্তার নামটা তার পরিচিত। তিনি এই এলাকার নন, তবুও শুনেছেন নামটা, কিন্তু চোখে দেখলেন আজ এই প্রথম। এমন চমৎকার চেহারার একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাসই করবে না। আচ্ছা, কার মুখ দেখে বেরিয়েছিলাম আজ? কি কুক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন? এখন এদের খপ্পর থেকে মুক্ত হবেন কিভাবে?
নিচু গলায় অনুনয় করে বললেন, ভাই আর হবে না জীবনে, এবারের মতো মাফ করে দেন। তীব্র পা বাঁকা করে পেছনে 2 হাত বেঁধে দাঁড়ালো। তুষার কণ্ঠে হুকুম ছুড়ল, প্যান্ট খোল। লোকটি ভরকে বলল, জি। শাফিন তেতে বলল, জি এইচ আই সব পড়ে। বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটি পাথর বনে রইল, অসহায় চোখে দেখল চারপাশ, কত লোক ভিড়েছে। এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে, তাও শ্বশুরবাড়ি এলাকায়। মিরাজ অধৈর্য হয়ে উঠল। বয়রার বাচ্চা, কানে শুনিস না, খোল প্যান্ট। লোকটি নিহতের ন্যায়ও চাহিল। আজকে আর নিস্তার নেই, সম্মানের হনন এখানেই লেখা। মন্থর ব্যাগে বেল্ট ছাড়িয়ে প্যান্ট খুলতেই তীব্রর পরের হুকুম, শার্ট খোল এবার। নিঃসহায়ের ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি উপরে একটা প্যান্ট ব্যতীত কিচ্ছু নেই এখন। সবাই হু হা করে হেসেই উঠতে লজ্জায় মস্তক ঝোঁকালেন তিনি। স্যান্ডো গেঞ্জির উপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে। সরে এসে ডাকে, শাফিন। তার ব্যস্ত জবাব, বল দোস্ত, ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা। লোকটি চোখ তুলল না, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিকার হয়ে। শাফিন কাঁধ পেঁচিয়ে বলল, চলেন দুলাভাই। তীব্রর চোখ হাসছে অথচ চিবুক সুদৃঢ়। এসে আগের জায়গায় বসল। করিম শাহ সবটা নিশ্চুপ দেখছেন। আলগোছে হতাশ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মিরাজ আনন্দ চিত্তে বলল, একদম ঠিক হয়েছে। শালার সাহস কি আমাদের সামনে থেকে জোরে বাইক চালায়। তীব্র হাঁ করতে নেই কিছু বলতে। পূর্বেই কানে একটি ছোট্ট প্রফুল্ল কণ্ঠ আসে, আপনি বিট্টু মাস্তান? গার বাঁকিয়ে চাইল সে। উত্তর দেওয়া ঠোঁট দুটো থামল। সবাই তাকালো একযোগে, খুঁজে পেল একটি বাচ্চা মুখ। কোকড়া চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে, পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁফাচ্ছে সে, ছুটে এসেছে স্পষ্ট। এতক্ষণের কাণ্ডকারখানা সবটা দেখেছে ও। গোলগাল মুখে রাজ্যের বিস্ময়, পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্রর দিক। তীব্রর কপালে ভাঁজ পড়ল। একবার চাইল বন্ধুদের দিক ফিরে, শুধালো, তুমি? রাহাতের চটপটে উত্তর, আমি রাহাত। আঙ্গুল উঁচিয়ে দেখালো, ওই গলিতে থাকে। আচ্ছা, আপনি বুঝি এই এলাকার সেই নামকরা মাস্তান বিট্টু? কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম, তারপর থেকে খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আমার না ভিলেন ভীষণ পছন্দ জানেন, কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমার ভিলেনদের মতো লাগবে। পেট মোটা, কালো, বড় বড় দাড়ি, মোচ, কিন্তু আপনি তো একদম ঋত্বিক রোশনের মতো। গড়গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামল রাহাত। মিরাজ আর বাকি সবাই ঠোঁট ফাঁকা করে চেয়ে আছে ওর দিকে। ভাগা ভাগা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায়, সেখানে 2 ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের। তীব্র হতভম্ব হয়েছিল। রাহাতের শেষ কথায় হেসে ফেলল এবার। তামাটে ঠোঁট উঠে গেলে উঁচুতে। তার লাইফে এমন ঘটনা বিরল। কোনো বাচ্চা আজ অবধি ধারে কাছেই ঘেঁষেনি বলে হঠাৎই ভীষণ মনে ধরল রাহাতকে। নিজের পাশের খালি জায়গায় দেখিয়ে দিয়ে বলল, বসো বসো। রাহাত উচ্ছ্বাস সমেত বসলো এসে। কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ উঠেছি। আচ্ছা, আপনি ফাইটিং জানেন? এখন অবধি কয়জনকে মেরেছেন? তীব্রর ছোট জবাব, গুনিনি। রাহাত কণ্ঠশৃঙ্গে তুলল, তার মানে অনেক। এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন। তীব্র আশ্চর্য চোখে চাইল। তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়, পালায়। আর এই ছেলে? ব্রু নাচালো সে। তোমার মারপিট পছন্দ নাকি? ভীষণ। আমি সারাক্ষণ ফ্রি ফায়ার খেলি, কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না। উল্টো আমার ক্লাসের ওরা আমাকেই মারে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দেব বলে ভয় দেখায়। মিরাজ ফিক করে হেসে ফেলল কথাটা শুনে। মুখ কালো করল রাহাত, সবেগে নির্ভীক আবদার ছুড়ল, আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া? তীব্র হেসে উঠল আর বলল, শিখে কি করবে? আপনার মতো হব, সবাই ভয় পাবে। এবার সবগুলো সশব্দে হাসল। আরমান বলল, ভাই এটা কে রে?
আমাদের মতো হতে চাইছে। সাথে দাঁত কেলিয়ে হাসল সে। তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুই দিক। রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও, তারপর শেখাবো। রাহাত খুশি হলো। পরের দফায় চিন্তিত গলায় বলল, কিন্তু ততদিনে যদি আব্বু ট্রান্সফার হয়ে যায়, আমরা তো এলাকা ছেড়ে চলে যাব। আপনাকে কোথায় পাবো তখন? মিরাজ দুষ্টুমি করে বলল, তাহলে এক কাজ করো ছোট ভাই, তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলাভাই বানিয়ে নাও। যে কোনো একজনকে বানালেই বিট্টুকেই পাবে। রাহাত মনোযোগী দৃষ্টিতে দেখলো ওকে। মিথিলার বিয়ে ঠিক হওয়ায় তার মনস্পটে এই মুহূর্তে ভাসল শুধু পুষ্পিতার আনন্দ। অমন শুভ্র প্রতিমার মতো বোন পাশে, এদের ভেবেই কেমন কুচকে এলো তার চেহারা। সোজা সাপটা বলল, আমার আপু অনেক সুন্দর, তার সাথে আপনাদেরকে মানাবে না। ওরা হে হে করে হাসছিল। কথাটায় ধপ করে মুছে গেল তা। হতচেতনায় চাইল গোল গোল চোখে। রাহাত গাড় বাঁকায় তীব্রর দিক। চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলে, কিন্তু আপনার সাথে মানাবে। বখাটে তীব্রর হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাহিরে। গা দোলানো হাস্যবান মেলালো শন শন বাতাসে। প্রশ্ন করল, কি খাবে বলো? করিমকে বলল, চিপস দাও তো ওকে। না না, আমি চিপস খাই না, চিপস তো বাচ্চারা খায়। মুশফিক আগ বাড়িয়ে বলল, তাহলে একটা বিড়ি খাও, এটা বড়দের খাবার। তীব্র তপ্ত চোখে চাইতেই মুখ ছোট করে বলল, সরি। রাহাত উঠে দাঁড়ালো, বলল, আমি কিছুই খাবো না, যাই, ফিরতে দেরি হলে মা আবার বকবে। আচ্ছা, আপনাকে কি এখানে এলেই পাবো? ঠিক আছে, আমি বিকালে আসবো। রাহাত সানন্দে হাঁটা ধরল। তীব্রকে তার পছন্দ হয়েছে, কত ভালো লোক। বাবা যে কেন বাড়ি গিয়ে ওসব বলেছিলেন। ওর যাওয়া থেকে চোখ এনে মিরাজ হতবাক আওড়ালো। আজকালকার বাচ্চারা কি পাকনা রে ভাই। মুখের উপর বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না। সেই ক্ষণে আড্ডায় এসে হাজির হলো নাহিদ। তার মুখ বিবরে অমাবস্যা। হঠাৎ ওকে দেখেই আলোচনা থামলো ওদের। নাহিদ এসে ধীরগতিতে পাশে বসলো তীব্রর। আরমান বলল, কিরে নাহিদ, তুই কি পর্দা নিয়েছিলি? ইদানিং ঠিকঠাক তোকে পাই না কেন? নাহিদ উত্তর দিল না, মাথা নুয়ে বসে রইল। তীব্র ভূ কুচকে শুধালো, কি হয়েছে তোর? সে ভীষণ দুঃখ নিয়ে জানালো, মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তোর ওই গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও। তীব্র নিরুৎসাহিততা দেখে হতাশ হয় নাহিদ। ত্রস্ত ওর হাঁটু আঁকড়ে ধরে বলল, বিট্টু, আমি ওকে খুব ভালোবাসি। ওর জন্য ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাব রে। তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না। না পরিবর্তন এলো কোনো চেহারার মধ্যে। কাঠখোট্টা জবাব দিল, তাহলে বেঁচে আছিস কেন? আজকেই মর। নাহিদ আহত হয়ে বলল, ভালোবাসি ভাই। নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি, আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। মিরাজ খোঁচা মেরে বলল, ঠিক করেছে, তোর মতো বলদার সাথে থেকে সে কি করবে? নাহিদ ফুঁসে উঠল, বাজে কথা বলবি না একদম মিরাজ। পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করলো, কিছু একটা কর দোস্ত, ফোন কর ওকে। নাহিদ মুখশ্রী অন্ধকার করে জানালো, কিভাবে করব? সব জায়গা থেকেই তো ব্লক করে দিয়েছে আমাকে। নির্বোধ, অন্য ফোনে ফোন দে। মুশফিক সিও ফোন এগিয়ে দিল, আমারটা থেকে দে। হাতে নিল নাহিদ। মিথিলার নম্বর তুলে ডায়াল করলো। রিং হলো 2 বার। রিসিভ হতেই ভেসে এলো আওয়াজ, হ্যালো, কে বলছেন? নাহিদ ধৈর্যহীন বলতে গেল, আমি নাহি। প্রতিমধ্যে তেতে উঠল মিথিলা, তুমি আবার ফোন করেছ? এতটুকু লজ্জাও নেই তোমার? নাহিদের আবেদন, আমার কথাটা শোনো প্লিজ। চুপ, আর কখনো ফোন করবে না বলে দিলাম। ছেঁচড়া কোথাকার। মুখের উপর লাইন কাটলো মিথিলা। দ্বিতীয়বারের মতো মন ভেঙে আসে নাহিদের। মান ভুলে আবার ডায়াল করতেই ব্যস্ত শোনালো। বুঝলো এই নাম্বারটাও পৌঁছে গিয়েছে মিথিলার ব্ল্যাক লিস্টের আঙিনায়। নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠল, কোঠরে চিকচিক করলো অশ্রু। তীব্র বিরক্ত গলায় বলল, মেয়ে মানুষের মতো কাঁদবি না তো? কি করব তাহলে? শুনলি তো ওর কথা। আজ আমি বেকার, তাই বলে ভবিষ্যতে কি কিছুই করব না?
ও আমায় ছেড়ে চলে যেতে পারলো? এতদিনের সম্পর্ক একবারও ভাবলো না? মিরাজ মন খারাপ করে বলল, মেয়েরা এমনই হয় ভাই, এদের অন্তর লোহায় গড়া। তুই কাঁদিস না, তোকে একটা ভালো মেয়ে এনে দিব আমরা। নাহিদ হাতের তালু দিয়ে চোখ মুছল। মেয়ের অভাব হবে না জানে, কিন্তু মিথিলাকে ভালোবেসেছিলাম আমি। কি না করেছি ওর জন্য। রাত 2টা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুসকে দিয়ে এসেছি। যখন যা বলেছে গোলামের মতো শুনেছি, আর সেই আমাকে এখন চায় না। তীব্র প্রতাপী গলায় বলল, ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস। নাহিদের ব্যগ্র আঁখি ভেজা কণ্ঠে বলল, আমি ওকেই চাই বিট্টু। তীব্র তাকালো, দর্পযুক্ত কণ্ঠে বলল, তাহলে ও তোরই থাকবে। চমকে চাইল নাহিদ, এই রকম চমক সবার চোখে। ও বিভ্রান্ত কণ্ঠে শুধালো, কিন্তু কিভাবে? তীব্র হাসলো, খুব সামান্য। ক্রূর হাসিটা মেতে উঠল অধর পুঠের কোনাকুনিতে। পঙ্কিল 2 অক্ষিতে অন্যরকম ভাষা। চেহারার পরতে পরতে খেলে গেল রহস্যের ফাঁক ফোকরহীন দুর্দমনীয় জাল।